সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি করোনা হেল্পলাইন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ফারজানা তানি। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২৫ জন করোনা আক্রান্ত রোগী। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১,৪৪১ জন। মোট মৃত্যু ১২,৪০১। যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট সহ সীমান্তবর্তী ৭ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগী শনাক্তের হার ৫৫%। এই জেলাটিতে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। ঈদের পরে করোনা পরিস্থিতির অবনতির যে আশঙ্কা করা হয়েছিল তার সত্যি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে তা বুঝতে হলে অপেক্ষা করতে হবে আরও সপ্তাহখানেক। এই যখন অবস্থা, তখন করোনা সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শমূলক অনুষ্ঠান করোনা হেল্পলাইন নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। অনুষ্ঠানটি এখন থেকে প্রতি সোম থেকে বৃহস্পতিবার এই 4 দিন বিকেল 5টায় সরাসরি সম্প্রচারিত হবে। আজ আমাদের সাথে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম। দর্শক, জানিয়ে রাখতে চাই, আপনাদের সমস্যা শোনার জন্য আরটিভির টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। চলে যাচ্ছি মূল আলোচনায়। ডাক্তার শাহজাদা সেলিম, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের করোনা হেল্পলাইন অনুষ্ঠানে। আমি যেমনটি শুরুতেই বলছিলাম যে সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু করোনা সংক্রমণ বেড়ে গেছে ইতিমধ্যে। আপনি একটু বলবেন যে এই জেলাগুলোতে আসলে এভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ কি বলে মনে করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। এটি কিন্তু খুব বেশি কঠিন কোনো ব্যাপার নয়। আমরা সবাই অনুমান করতেছিলাম যে এরকম ঘটবে। কারণ হলো, এখন আমাদের পার্শ্ববর্তী ভারত পৃথিবীর অন্যতম প্রধান করোনা আক্রান্ত দেশ। শুধু অন্যতম প্রধান করোনা আক্রান্ত দেশ তাই নয়, মৃত্যুর হার এবং একটি বিশেষ টাইপ ওখানে পাওয়া গেছে, যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলে পরিচিত হয়েছে। এই ভেরিয়েন্টটি যেমন অন্যগুলোর তুলনায় বেশি সংখ্যক সংক্রমণ করতে পারে, রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং মৃত্যুর হারও বেশি। আর বাংলাদেশের 3 দিকেই ভারত বিস্তৃত। ভারতের সাথে আমাদের বর্ডার রয়ে গেছে, আকাশপথে, জলপথে রয়ে গেছে। তো এটি যদি এই এত লম্বা এলাকা কল্পনা করি, সেই বঙ্গোপসাগরের তীর থেকে শুরু করে এদিকে এসে সিলেট পর্যন্ত, তাহলে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন যাতায়াত করছে। মাঝখানে যেটি করা হয়েছিল, বিমান পথ সাময়িক বন্ধ ছিল, দর্শনার্থী পারাপারও বন্ধ ছিল, কিন্তু মালামাল আনা নেওয়া কিন্তু বন্ধ ছিল না। তার কারণে যেটা হয়েছে, যারা মালামাল পরিবহনের সাথে যুক্ত ছিলেন তারাই কিন্তু ভাইরাসটি পরিবহন করেছে। এবং সেটি যেহেতু ওই সীমান্তবর্তী এলাকাগুলোতেই ওই মানুষগুলো আসতেন ভারত থেকে, এবং আমাদের বাংলাদেশ থেকেও তারা সীমান্তবর্তী এলাকার মানুষই তাদের সাথে মেলামেশা করতে হয়েছে, তাহলে এটা কিন্তু হতেই পারে, না হওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমরা এখন যে দুর্বল অবস্থায় রয়ে গেছি, এটাতে হবে সে আশঙ্কা ছিল, হয়ে গেছে। এখন আমাদেরকে এর পিছনে দৌড়াতে হচ্ছে। জি, আমরা দেখেছি যে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হচ্ছে। অন্যদিকে কিন্তু আজকে থেকে সারা দেশেই আন্তঃজেলা বাস, ট্রেন এবং লঞ্চ খুলে দেওয়া হয়েছে। এটা আসলে করোনা সংক্রমণ প্রবণতায় কি ধরনের প্রভাব ফেলতে পারে? এই করোনা নিয়ে যে সিদ্ধান্তগুলো হচ্ছে, সিদ্ধান্তগুলো সামগ্রিকভাবে আমরা যদি মানুষকে আটকিয়ে রাখতে হবে, সেটা কিন্তু টার্গেট নয়। আমরা ভাইরাসকে আটকিয়ে ফেলতে চাই। কারণ ভাইরাস এত ক্ষুদ্র, এত বেশি জায়গায় ছড়িয়ে পড়ে, মানুষকে সীমাবদ্ধ করতে না পারলে ভাইরাসকে সীমাবদ্ধ করা যাচ্ছে না। এখন বাংলাদেশের মানুষ মাসের পর মাস ঘরে আটকা থাকবে, সেটি যেমন গ্রহণযোগ্য নয়, আবার বাইরে গিয়ে জীবাণু সংক্রমণে এবং যখন আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, ফেরাবার মতো এখনো কোনো ওষুধ আমাদের কাছে নেই। সেই অবস্থায় আমাদের কিন্তু লকডাউন দরকারই ছিল। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 100 জন টেস্টের মধ্যে 55 জন পজিটিভ, এই অবস্থাতে পাওয়ার পরে যখন আমরা করলাম, এই কাজটা যদি আমরা আগে করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু ফলাফলটা অনেক ভালো পাওয়া যেত। আজকে লকডাউনের ফলাফল আমরা পাবো, কিন্তু যে লোকগুলো জীবাণু নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় হতে পারে, রাজশাহীতে হতে পারে, ঢাকাতেও এসে গেছেন, চট্টগ্রামে অথবা সিলেটে চলে গিয়েছেন, তারা কিন্তু জীবাণু অন্য লোককে ছড়াচ্ছেন। তাহলে খুব বেশি ফল আমরা পাবো না। আমরা আসলে যে কাজটি হচ্ছে, ঘটনাটা ঘটার পরে আমরা তার পিছিয়ে ছুটছি, তা কিন্তু লাভ নেই। করোনাকে আগে থেকে আটকাতে হবে। কারণ আমাদের হাতে এখনো কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই যে এটাকে ভালো করে ফেলবে। প্রতিরোধই আমাদের কাছে সবচেয়ে বড় চিকিৎসা এখন পর্যন্ত। জি, করোনা প্রসঙ্গে আরো কথা বলবো। এবার একটু থাইরয়েড প্রসঙ্গে আসতে চাই। আমরা জানি যে আগামীকাল বিশ্ব থাইরয়েড দিবস, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেব অনুযায়ী সারা বিশ্বে প্রায় 75 কোটি মানুষ কিন্তু থাইরয়েড জনিত সমস্যায় ভুগছেন। বাংলাদেশের পরিস্থিতিটা আসলে কি? এখানে যেটা হয়েছে, আমি থাইরয়েড দিবসের প্রাক্কালে সকলকে আমি সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি এই কারণে,
একটা যেটা তথ্য দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে হিসাবটি সেটি অনেক পুরান হিসাব। আমাদের ধারণা এটা কিন্তু যদি খুব আপডেটেড হিসাব এখন অনেক বেশি, অনেক বেড়েছে। অনেক বেড়ে যাবে। একটা দুটো উদাহরণ দিলে খুব পরিষ্কার হয়ে যাবে। যুক্তরাষ্ট্র যেটি পৃথিবীর অন্যতম প্রধান সচেতন মানুষের দেশ, তো প্রায় 60 জন রোগী, 100 জনের মধ্যে 60 জন থাইরয়েডের রোগী, সে কিন্তু থাইরয়েড সম্পর্কে কোনো ধারণা নেই। তাহলে এটিকে বাংলাদেশের অনেক মানুষই অনেক বেশি অসচেতন। আমরা কিন্তু করোনার এই মহামারী কালে সেটা বুঝতে পেরেছি। মানুষকে এই বিজ্ঞান ভিত্তিক তথ্য মাথায় ঢুকানোই যাচ্ছে না। সেখানে কত সংখ্যক মানুষ অসচেতন থাকতে পারে। তার মধ্যেও পশ্চিমবঙ্গের একটি হিসাবে ওদের প্রায় 30% মোট মানুষের 30% থাইরয়েডের রোগী। সেটি যদি বাংলাদেশের কাছাকাছি হয়, আমাদের বাংলাদেশে 4.5 থেকে 5 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় আক্রান্ত। সেই হিসাবে কিন্তু আমরা চিকিৎসকরা, আমাদের নীতি নির্ধারকরা কিন্তু খুব বেশি বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে পেরেছি তার প্রমাণ নেই। সবচেয়ে বড় প্রমাণহীনতা হলো আমরা আসলে বলতে পারছি না কতজন মানুষ আক্রান্ত হতে পারে, অনুমানও করতে পারতেছি না। এতটা দুর্বল অবস্থায় রয়ে গেছে আমাদের এই থাইরয়েড জনিত সচেতনতা, ব্যক্তিগত, চিকিৎসাগত এবং রাষ্ট্রীয় পর্যায়ে। জি, থাইরয়েড নিয়ে যখন কথা বলছি, আসলে অনেকেই কিন্তু জানতে চান যে থাইরয়েডটা আসলে কি, এবং অনেকে অলরেডি আক্রান্ত হয়ে গেছেন থাইরয়েডে বা থাইরয়েডে ভুগছেন, কিন্তু তিনি জানেনই না যে তার থাইরয়েড হয়েছে। ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে তার থাইরয়েড ধরা পড়ছে। এটা একটু বলবেন যে এর লক্ষণ কি? আমি এই প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে নেব, তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটি নিয়ে আমরা ফিরছি এই প্রশ্নের উত্তরে। হ্যালো দর্শক, আমাদের সাথে কে যুক্ত হয়েছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আগারগাঁও তালতলা থেকে বলছিলাম। জি, আমার ওয়াইফ 51 বছর বয়স, ও ডায়াবেটিস আছে, প্রেশার আছে। আমার প্রশ্ন হলো এই যে টিকাটা সেই নিতে পারবে কিনা? জি দর্শক, ধন্যবাদ। আমি ওনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বরং ওনার জন্য ভাবনাটা কিন্তু উল্টা, মানে যারা সরাসরি করোনার রোগীর সেবা দিচ্ছেন, কোভিড-19 এর রোগীর সেবা দিচ্ছেন, এদের বাইরে যে মানুষগুলো টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা হলে যাদের ডায়াবেটিস আছে। এ প্রসঙ্গে খুব সাম্প্রতিকতম একটি বিষয় আমি সবার নজরে আনছি, যে এই যে ব্ল্যাক ফাঙ্গাস, যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, ইন্ডিয়াতেও কিছু কিছু লোক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তো এটি হলো একটি অপরচুনিস্টিক ইনফেকশন, মানে যখন দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায় তখন এই ছত্রাকটি সংক্রমণ করে। তাছাড়া কিন্তু এমনিতেও এই সংক্রমণ হওয়ার সুযোগ থাকে, কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ওটাকে বন্ধ করে রাখতে পারে। তাহলে যাদের ডায়াবেটিস আছে, যাদের করোনায় আক্রান্ত হলেন, তাদের কিন্তু এটা হতে পারে। আবার হাই ডোজে দীর্ঘদিন যাবত যদি কারো স্টেরয়েড ইনজেকশন নিতে হয়, যেমন করোনাতে অনেককে নিতে হচ্ছে, মডারেট সিভিয়ার করোনায় আক্রান্ত হলে, সেক্ষেত্রেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, তখনও হতে পারে। তাহলে ডায়াবেটিসের রোগীর জন্য করোনায় আক্রান্ত হওয়ার পরে অনেক রকম মারাত্মক ভাবনা ভাবতে হয়। সুতরাং এগুলো ভাবনা কমাতে গেলে যত আগে উনি টিকা নিতে পারবেন, করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং ওনার পরবর্তী আমরা যে বিষয়গুলো নিয়ে খুব বেশি দুর্ভাবনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো থেকে রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। জি, আরো একজন দর্শক আছেন ফোনে। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে ফোনে? নাম বলে প্রশ্ন করুন। আমি সাইফুন্নার বলছিলাম, আমার বয়স 30। আমি গত নভেম্বর মাসে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে ডায়াগনোজড হই। তো তখন থেকে আমি লেভোথাইরক্সিন খাচ্ছিলাম 50 মিলিগ্রাম করে। তারপরে আমার গ্যালাক্টোরিয়া শুরু হয়। তো তার মাধ্যমে তখন আমি আবার ক্যাবোলিনো খাইছি 2 মাস খাওয়ার পরে আমার গ্যালাক্টোরিয়ার প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু গত এপ্রিল মাসে আমি যখন টেস্ট করছি, টিবিএস করছি, তখন আমি পিসিওডি ডায়াগনোজড হই। তো এখন হচ্ছে গিয়ে আমার আবার ওই গ্যালাক্টোরিয়াল প্রবলেমটা হচ্ছে। তো এটা কিসের জন্য হচ্ছে? এখন আমি আপাতত লেভোথাইরক্সিন অফ করছি। তো এটা কিসের জন্য হচ্ছে আমি এখন জানতে চাচ্ছি। আপনি কি থাইরয়েডের টেস্ট কি করেছিলেন না ওষুধ শুরু করার পরে? আমি যখন থাইরয়েডের টেস্ট করছি, অ্যান্টিথাইরোগ্লোবুলিন নরমাল আসছে, 6 আসছে। তো আমি এখানে সিলেটে থাকি, আমি সিলেটে এন্ডোক্রাইনোলজিস্ট দেখাইছি। তো উনি আমাকে শুধুমাত্র ওয়েট নরমাল রাখার জন্য মেটফর্মিন দিছে, আর আমার HbA1c ছিল 5.3। না, আপনাদের টিএসএ দেখলেন প্রথমে, তারপরে আর বাড়লো না কমলো থাইরয়েড খাওয়ার পরে? সরি, আমি শুনতে পাচ্ছি না। টিএসএ স্টেজে প্রথমে যা ছিল সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ধরা পড়লো, ট্যাবলেটটা খাওয়ার পরে নরমাল হয়ে গেছে? টিএসএ ছিল 6। হ্যাঁ, পরে আর টেস্ট করা হয়নি না?
না, আমি অ্যাকচুয়ালি আমি ম্যারিড ছিলাম, ম্যারিড। তো আমি হচ্ছে গিয়ে গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলাম তখন আর কি বেবির জন্য, তখন আর কি আমার এই প্রবলেমটা ধরা পড়ে। আমার একটা অনুমান বলছি, আপনার আগে থেকেই মাসিকের উল্টাপাল্টা ছিল, এটা কি ঠিক হলো না ভুল বললাম? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। আপনার পিরিয়ডে কি আগে থেকে প্রবলেম ছিল, এটা জানতে না, চাচ্ছেন আমার স্যার? পিরিয়ড নরমাল, আমার কোনো হার্সুটিজমের সাইন সিম্পটম নাই, আমার পিরিয়ড একেবারে অন ডেটে হয়, আমার ওয়েট গেইনও হয়নি। তাহলে আপনাকে যেটা করতে হবে, আরো অনেকগুলো টেস্ট করতে হবে দুইটা কারণে। একটা হলো যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেহেতু আলট্রাসোনোগ্রামে পাওয়া গেছে, এটা একটা হরমোনাল রোগ, হরমোন টেস্ট করতে হবে। গ্যালাক্টোরিয়া কেন হচ্ছে তার জন্য না, এটা এইভাবে বলাটা একটু মুশকিল হবে। আপনি ওখানে সিলেটেই দেখান, তাহলে ঢাকায় এসে দেখান, আপনাকে বেশ কিছু টেস্ট করতে হবে, এইভাবে একটু কঠিন হবে এভাবে চিকিৎসা করা। আর আপনার বিচ্ছিন্ন ভাবে চিকিৎসা করা হচ্ছে, তাতে কিন্তু ভালো ফল পাওয়ার সুযোগ নেই। তিনটা ইস্যু সম্ভবত এক কারণেই হচ্ছে, ধরা পড়ে গেলে চিকিৎসা করে তারপর খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। জি দর্শক, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। স্যার, ওই দর্শকও যেমনটি বলছিলেন যে উনি যখন প্রেগনেন্সি টেস্ট করার জন্য বা এই বিষয়ে কথা বলার জন্য ডাক্তারের কাছে গিয়েছেন, তখন থাইরয়েড ধরা পড়েছে। উনি আগে থেকেই থাইরয়েডে ভুগছিলেন। এই বিষয়গুলো আসলে কিভাবে একজন মানুষ বুঝতে পারবেন, বা থাইরয়েড আসলে কেন হয় এবং লক্ষণ কি, যেটা জানতে চাচ্ছিলাম। এটাই বলছি, যেমন আমাদের থাইরয়েড হচ্ছে হরমোন, মানে হরমোন জনিত রোগের মধ্যে ভাবলে লোকজন ভাবে কি ডায়াবেটিস সবচেয়ে বেশি, তা কিন্তু নয়। যেমন বললাম যে পশ্চিমবঙ্গে 30% হলো থাইরয়েডের রোগী, সেখানে ডায়াবেটিস রোগী কিন্তু 6%, 5 গুণ বেশি। কিন্তু ওদেরও কিন্তু মাথা ব্যথার হিসাব করলে ডায়াবেটিস নিয়ে বেশি মাথা ব্যথা। কারণটা হলো ডায়াবেটিস হওয়ার পরে রোগী মারা যাওয়ার ঝুঁকি বেড়ে যায়, কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। থাইরয়েডের সমস্যাটা হলো বেশিরভাগ রোগীরই হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েডের হরমোন কম থাকে। এই হাইপোথাইরয়েডিজম তার শারীরিক কাজ করার সামর্থ্য কমিয়ে ফেলে, বুদ্ধি বৃত্তি কমিয়ে ফেলে। তাহলে লক্ষণও কম, তারা কিন্তু নিজেরাই লক্ষণ বোধ করে কম। কিন্তু কখন ধরা পড়ে? অন্য একটা কারণে যখন ডাক্তারের কাছে যান, তাহলে সে ডাক্তার যদি টেস্ট করে, সে যদি না করে তাহলেও ধরা পড়বে না। তাহলে এখন যদি এরকম করি যে ঢাকা শহরে 1.5 কোটি বা 2 কোটি মানুষ আছে, যারা ওষুধ খাচ্ছে থাইরয়েডে, তারা তো খাচ্ছে, যারা খাচ্ছে না তাদেরকে যদি টেস্ট করি, দেখা যাবে যে এখানেও আমরা মোট জনগণের যারা টেস্ট করান তাদের প্রায় 8-9% হাইপোথাইরয়েডিজম পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমাকে নিজে থেকেই পরীক্ষাটা করতে হবে। তাহলে এই পরীক্ষা করার জন্য কাদের ক্ষেত্রে বেশি জরুরি? তাহলে ওই আপাতে ফোন করলেন ছিলেন থেকে, উনি হলেন সবচেয়ে বেশি প্রায়োরিটি গ্রুপ। কারণ হলো থাইরয়েডের হরমোনের ঘাটতি হলে 1 নম্বর সমস্যা হতে পারে মাসিকের সমস্যা, 2 নম্বর সমস্যা হতে পারে সন্তান ধারণ করতে ব্যর্থ হওয়া, 3 নম্বর সমস্যা হতে পারে সন্তান হওয়ার পরও নষ্ট হয়ে যাওয়া। আবার সন্তান ধারণ করলেও ওই সন্তানের কিন্তু দৈহিক কাঠামো অস্বাভাবিক হতে পারে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের, এটা হলো বুদ্ধিবৃত্তিক স্তরটা নিচে থেকে। তাহলে বাংলাদেশের মানুষ প্রাকৃতিক হাসিক কাল থেকেই অনেক বেশি আইকিউ নয়, তার প্রধানতম কারণে কিন্তু থাইরয়েড হরমোনের ঘাটতি। আমরা যদি স্বপ্ন দেখি, আমরা যদি কল্পনা করি মেধাবী মানুষের জাতি গঠন করবো, তাহলে আমাকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের সকল মানুষের থাইরয়েড হরমোন পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে। এতটাই গুরুত্বপূর্ণ এটা। জি, তার মানে থাইরয়েডের এই বিষয়টাকে অনেক গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটাকে আসলে হেলাফেলা এখানে আমি করার একটু সুযোগ যোগ নেই। করি, তাহলে আরো বুঝতে পারবেন। পৃথিবীর উন্নত দেশগুলো, যেখানে বেশিরভাগ মানুষ মেধা সম্পন্ন মানুষ, সে দেশগুলো কিন্তু নিশ্চিত করেছে তাদের নাগরিকের 7টি নাগরিক অধিকার। বাকি 6টা অন্য দেশের মতোই। 7ম নাগরিক অধিকার হলো তার থাইরয়েডের অবস্থাটা জানা। আচ্ছা, তাহলে একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে, তার যখন জন্ম সনদ দেওয়া হবে, তার মধ্যে কিন্তু লেখা থাকবে থাইরয়েড কেমন আছে। এতটাই গুরুত্বপূর্ণ যে দেশগুলো মেধাবী হয়েছে তারা কিন্তু এটাকে নিশ্চিত করেই হয়েছে। জি, আশা করছি দর্শকরা বুঝতে পেরেছেন। আরো একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আবার ফিরছে আলোচনায়। হ্যালো দর্শক, আমাদের সাথে কে যুক্ত হয়েছেন ফোনে, নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আতাউর রহমান মিন্টু বলছিলাম, বলুন। ঢাকা থেকে। আমার প্রশ্ন হলো যে করোনার টিকা ডোজ কয়টা, আর হলো টিকা ফুল ডোজ নেওয়ার পরে আমাদেরকে কি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে কি না, এবং মাস্ক যদি না পরি আমরা, তাহলে পরে আমাদের কি কোনোভাবে হেনস্থ করা হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম আমি। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটিও কিন্তু এখনকার পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম কথা হলো যে কয়টা আমাদের এখানে যে টিকা দেওয়া হচ্ছে, সেটি 2টা ডোজ দেওয়া হবে। একটা ডোজ দেওয়ার পরে 2 মাস পরে আরেকটা ডোজ দেওয়া হবে। কিন্তু
সব দেশে কিন্তু এই একই টিকা দেওয়া হচ্ছে না, এক এক ডোজের টিকাও কিন্তু হয়ে গেছে। এখন যেহেতু বাংলাদেশে আমরা আসলে ওই জন্য আমরা ওটা নিয়ে খুব বেশি কথা বলছি না। এখন উনি পরবর্তী যে তিনটা অংশের মধ্যে পরের অংশ ছিল যে উনি পরে মাস্ক পরবেন কিনা। এই টিকাগুলো দেওয়ার পরে বাংলাদেশে যেটা হচ্ছে যে সেটা 92% ক্ষেত্রে অ্যান্টিবডি পাওয়া গেছে, একটাতে 97% পাওয়া গেছে। যদি আমি ধরে নিই যে 90% মানুষের এই টিকা নেওয়ার পরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যদিও 90% হয় না, কিন্তু আরো কম হয়, যদি ধরেও নেই 90% হয়, তাহলে 10% মানুষের হলো না, মানে 100 জনের মধ্যে 10 জনের কিন্তু হয় না। তাহলে এই যে উনি যদি এরকম হয়, এই মিন্টু সাহেব, উনি 10% মধ্যে একজন, তাহলে কি হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো সুবিধা হলো টিকা নিলে যদি আক্রান্ত হয়েও যান, সুবিধা হলো যে ওনার ক্ষেত্রে মারাত্মক হওয়ার খুব সম্ভাবনা বেশি সিভিয়ার হবে না। জি। দ্বিতীয় হলো উনি কিন্তু জীবাণু বহন করে অন্যকে ছড়াতে পারে, সুতরাং মাস্ক কিন্তু পরতেই হবে। মাস্ক পরার ক্ষেত্রে উনি টিকা নিয়েছেন বা না নিয়েছেন এটা কোনো বিবেচ্য বিষয় নয়। যতদিন মহামারী চলবে ততদিন বাংলাদেশের সকল মানুষকে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, এবং রাষ্ট্রকে খুব কঠোর হওয়া উচিত এখানে, যে কোনোভাবে মাস্ক না পরে কেউ বাইরে যেতে পারবে না। খালি এই গলায় ঝুলিয়ে রাখলে হবে না, যথাযথ নিয়মে মাস্ক পড়তে হবে। জি, তার মানে ভ্যাকসিন আপনি ফুল ডোজ দিয়ে দেওয়ার পরেও আসলে যথাযথ স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতেই হবে যতদিন না পর্যন্ত বাংলাদেশ থেকে পুরো বিশ্ব থেকে করোনা চলে যাচ্ছে। আমরা একজন দর্শকের ভিডিও মেসেজ নিয়ে নিব, আমরা একটু দেখতে চাই যে একজন দর্শক ভিডিও মেসেজে কি প্রশ্ন করেছেন। আমার নাম নাইম, আমি কুমিল্লা থেকে বলছি। আমি জানতে চাই ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন কি এবং করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের সম্পর্ক কি? জি, ওনার প্রশ্নটা কিছুটা উত্তর আগে দিয়ে ফেলেছি। এটা মিউকর মাইকোসিস, মানে মিউকর নামে একটি ফাঙ্গাস দিয়ে ইনফেকশন হয়। এটা খুব সচরাচর হয় না, কিন্তু মানে খুব একটা দুর্লভ ইনফেকশন। কিন্তু কোনো কারণে যদি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি সব ভাবে মারাত্মক ভাবে কমে যায়, তখন এইগুলো সম্পর্ক রোগ হতে পারে। একটু আগে বলেছি যাদের ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসের কন্ট্রোল ভালো নয়, তারা যদি করোনায় আক্রান্ত হন, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরেক ধাক্কা কমে যায়, তারপরে কিন্তু এই ধরনের জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আবার হাই ডোজ স্টেরয়েড পেলে অথবা দীর্ঘদিন যাবত পেলে তাহলেও এটা হতে পারে। আবার যাদের এইচআইভি এইডস সংক্রমণ হয়েছে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। আবার খুব অল্প ক্ষেত্রে হলেও যাদের পুষ্টির অবস্থা খুব খারাপ, অপুষ্টিতে মারাত্মকভাবে ভুগছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি কম থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমণটা হতে পারে। এটি হলে নাক, মুখ, ফুসফুস বিভিন্ন জায়গায় এবং স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক আক্রান্ত হয়, এবং রোগী কিন্তু দ্রুত খারাপ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। জি, আমরা কিন্তু কয়েকদিন আগে থেকে দেখছি যে গবেষকরা একবার বলছেন যে এই ব্ল্যাক ফাঙ্গাসটা অনেকটা স্টেরয়েড জাতীয় ওষুধের কারণে হচ্ছে, আবার দেখেছি যে তারা বলেছেন, কিছু গবেষক বলেছেন যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেওয়ার ফলে এটা হয়েছে। এই বিষয়ে আসলে কোনো সুস্পষ্ট কিছু পাওয়া গেছে কিনা যে আসলে কি কারণে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন? স্টেরয়েড নিয়ে কোনো কনফিউশন নাই, কিন্তু স্টেরয়েডে যেটা হয়েছে একটু আগে বললাম যে আমাদের যেটা অভিজ্ঞতা যে অনেকেরই স্টেরয়েড লাগবে না, অথবা যখন বন্ধ করার সময় ছিল তখন বন্ধ করা হয়নি, অথবা যে ডোজে লাগবে তার চেয়ে বেশি মাত্রায় দেওয়া হচ্ছে। তাহলে এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে, এখানে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং এটা দিয়ে হতে পারে। আর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন না, বরং এটা যদি এভাবে বলি ইন্ডাস্ট্রিয়াল কন্টামিনেশন, তাহলে সেটা হতে পারে। কারণ এই ভাইরাস, এই ফাঙ্গাসটা বিভিন্ন রকম বর্জ্য আবর্জনায় থাকে। তাহলে বাংলাদেশে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেরকম হয়েছে সেভাবে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি না, তাহলে ওই ঝুঁকিটা ওখান থেকে বেড়ে যেতে পারে। যেটা আসলে আরো গবেষণা হওয়ার দরকার। মানে এখনই কিছু বলা যাচ্ছে না। ফেসবুক থেকে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। আশা কর্মকার নামের দর্শক জানতে চেয়েছেন, আমি করোনা পজিটিভ, প্রচন্ড দুর্বল, মৃদু শ্বাসকষ্ট হচ্ছে, আমি কি ব্যবস্থা নেব? এখনো যদি উনি পজিটিভ থেকে থাকেন তাহলে ওনাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ মৃদু শ্বাসকষ্ট আজকে কালকে কিন্তু এটা মারাত্মক হতে পারে। তাহলে এখন সবচেয়ে জরুরি হলো প্রথমত পালস অক্সিমিটার দিয়ে আঙুল থেকে ওনার অক্সিজেনের স্যাচুরেশন দেখতে হবে। 94 এবং উপরে থাকলে পার্সেন্ট থাকলে ভালো, 93 বা তার নিচে আসলে এটা কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অবস্থা তৈরি হয়েছে। দ্বিতীয় হচ্ছে দুর্বলতা কিন্তু থাকবে, এবং কতদিন থাকবে সেটাও বলা মুশকিল। উনি এরপরে পজিটিভ হয়েছেন তখন তার লক্ষণ দূর হয়ে যাওয়ার পরে উনি আবার টেস্ট করবেন, নেগেটিভ হবেন, কিন্তু নেগেটিভ হলেই যে ওনার দুর্বলতা কমে যাবে তা কিন্তু নয়। এমনও হতে পারে 2 মাস 3 মাস দুর্বলতা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আক্রান্ত হবার পরে যত বেশি মারাত্মক অবস্থা হবে, শক্তি ফিরে পেতে তত লম্বা সময় লাগে। তাহলে ওনাকে এখন ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে,
এবং প্রচুর তরল জাতীয় খাবার, পানি জাতীয় খাবার এগুলো খেতে হবে। কিন্তু অন্য কোনো রোগ আছে কিনা, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো আছে কিনা, শ্বাসকষ্ট এগুলো আছে কিনা, যদি সেগুলো থেকে থাকে তাহলে ওনাকে আরো বেশি সতর্ক হতে হবে, ওইটারও পর্যাপ্ত চিকিৎসা করা দরকার, না হলে কিন্তু ওনার ক্ষেত্রে অবস্থা খারাপ হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। জি, ফেসবুকে আরো একজন দর্শক প্রশ্ন করেছেন, সুমন ভূঁইয়া জানতে চেয়েছেন কি ধরনের অ্যালার্জি থাকলে করোনার ভ্যাকসিন নেওয়া যাবে না? এই ক্ষেত্রে শুধু করোনার ভ্যাকসিন নয়, যে কোনো ওষুধের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভাবে ওই ওষুধে যদি অ্যালার্জি থাকে তাহলে সেই ওষুধটা দেওয়া যাবে না। যেমন ধরেন আমরা তো সচরাচর গ্যাসের ওষুধ খাচ্ছি, প্যারাসিটামল খাচ্ছি, এগুলোতেও যদি কারো অ্যালার্জি থাকে তাহলে দেওয়া যাবে। কিন্তু অন্য অ্যালার্জির সাথে কিন্তু এটা সম্পর্ক নাই। এটা যেহেতু একটা যে সংবিধিবদ্ধ সতর্কীকরণের মতো, যে এই ওষুধে অ্যালার্জি থাকলে এটা খাওয়া যাবে, তাহলে করোনার টিকা দিয়ে নেয়নি, সে তো জানে না তার অ্যালার্জি আছে কিনা এই করোনার টিকা। সুতরাং অন্য অ্যালার্জির সাথে এটাকে মিশানোর কোনো দরকার নেই। তার মানে খাওয়ার অ্যালার্জির সাথে বা অন্য কোনো অ্যালার্জির সাথে আসলে ভ্যাকসিনের অ্যালার্জির কোনো সম্পর্ক নেই। আশা করছি দর্শকরা প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন ফোনে। হ্যালো দর্শক, আমাদের সাথে কে আছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাল্লেম। জি, আমার এই মাসের 18 তারিখে দ্বিতীয় ভ্যাকসিনের ডেট ছিল, বাট আমার এখনো মেসেজ আসে নাই। এই অবস্থাতে আমি কি করতে পারি? কোন জায়গা থেকে বলছেন? টিকা দ্বিতীয় ডোজের জন্য আপনি কোন জায়গা থেকে ফোন করেছেন? দ্বিতীয় ডোজ এই মাসের 18 তারিখে ডেট ছিল। কোন জায়গা থেকে? আমার 18, এটা হচ্ছে বক্ষব্যাধি হাসপাতালে। এখানে এখন যে পরিস্থিতি হয়েছে তাতে আপনার ওই বক্ষব্যাধি হাসপাতালে যোগাযোগ করতে হবে। সাধারণভাবে কিছুদিন আগ পর্যন্ত যে ঘটনাটা ছিল, যার যে ডেটে দ্বিতীয় ডোজ নেবার কথা ছিল, উনি যদি ওই ডেটে না নিয়ে থাকেন বা এসএমএস না পেয়ে থাকেন, তার দ্বিতীয় দিন থেকে পরের যে কোনো দিন গেলেই দেওয়া হবে। তাহলে আপনি কিন্তু কালকে গিয়ে দেখতে পারেন যে আপনাকে যদি আগের নিয়মটা বলবৎ থাকে তাহলে দিয়ে দিতে পারে। কিন্তু আমরা কিন্তু এখন সুস্পষ্ট ভাবে জানি যে ভ্যাকসিনের অভাব রয়ে গেছে। এখন এই অভাবের মধ্যে আপনি পড়ে গেলেন কিনা সেটা কিন্তু আমি এখন বলতে পারবো না। জি, সেই ক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আসলে এইবার যদি না হয় তাহলে নেক্সট টাইম নিশ্চয়ই যারা আবার দিতে চাচ্ছেন তারা দিয়ে দিতে পারবেন ভ্যাকসিন। একটু জানতে চাইবো যে থাইরয়েড রোগীদের কি ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়? থাইরয়েড যারা বুঝতে পারছেন বা বোঝেননি এখনো থাইরয়েড হয়েছে, তাদের আসলে কি ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে? থাইরয়েডের রোগীদের 3 ধরনের সমস্যা হয়। একটা হলো থাইরয়েডের হরমোন বেড়ে যায়, কমে যায়। আরেকটা হলো গলা ফোলা। এটা কিন্তু বাংলাদেশের যে ঘ্যাগ গলগন্ড যেটা বলি, এটা কিন্তু বহু শত শত বছর থেকে বাংলাদেশের ইতিহাসে সেটি একটা দৃশ্যমান সমস্যা। আরেকটা হলো যে গলা ফুলেছে বা ফুলে নাই, কিন্তু ওর ভিতরে ক্যান্সার হতে পারে। তাহলে হরমোন যখন বেড়ে যায় তখন কিন্তু দ্রুত লক্ষণ দেখা যায়, খুব অস্থির লাগে, মন দিয়ে কাজ করতে পারে না, খাওয়া হয়তো বেড়ে যায় বা আগের মতো থাকে, ওজন কমতে থাকে, বুক ধড়ফড় করে, এবং কারো কারো এরকম অস্থিরতা মনে হয় নিজে থেকে মনে করেন যে হার্ট অ্যাটাক হয়েছে এবং হৃদরোগের ডাক্তারের কাছে চলে, তারপরে দেখা গেল যে থাইরয়েড হরমোন বেশি। কারো কারো চোখ বড় হয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হাইপোথাইরয়েডিজম, মানে হরমোন কমে যাওয়া, যেটা আপনি বলছিলেন শুরুতে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু লক্ষণ দেখা দিবেই না, দিলেও বেশ অনেক পরে দেখা দিবে। তাহলে আমরা যদি নিজে থেকে না গিয়ে চিকিৎসা টেস্ট না করি তাহলে কিন্তু ধরা পড়বে না। কিন্তু অনেকে যাচ্ছেন যে একটু আগে যেটা বললাম যে বাচ্চা হচ্ছে না, মাসিক উল্টা পাল্টা এরকম, আরেক গ্রুপ মানুষ কিন্তু দেখলো যে ওজন বেড়ে যাচ্ছে, কারো কারো হয়তো চুল পড়ে যাচ্ছে, কারো হয়তো মুখে লোম হচ্ছে মহিলাদের, কেউ কেউ দেখা গেলো চামড়া হয়তো খসখসে শুকনা থাকে, অথবা চামড়া মোটা হয়ে গেছে, এইসব কারণ নিয়ে যাচ্ছে। কিন্তু এইসব লক্ষণ যখন দেখা দিচ্ছে তখন কিন্তু অবস্থা বেশ খারাপ, বেশ কিছু দিন যাবত সমস্যাটা রয়ে গেছে। তো আমি সকলকে অনুরোধ করব যে আপনি যে বয়সেরই হন, আপনি একবার টেস্ট করে নেন, তারপরে ওই রিপোর্ট দেখে চিকিৎসক আপনাকে বলে দিবে যে আপনি একদম ভালো আছেন, আপাতত টেস্ট করার দরকার নাই। অথবা ছেলের থেকে যে আপাতত করলেন যে উনি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, এটা কিন্তু মাঝামাঝি অবস্থায় রয়েছেন, তাহলে ওই সময় ওষুধ লাগতেও পারে, নাও পারে। আবার কারো কারো দেখা যাবে, অনেকেরই কিন্তু দেখা যাবে যে এখনই ওষুধ শুরু করাটা জরুরি, তাহলে ওষুধ শুরু করতে হবে। এবং তারপরে এটা কিন্তু খুব সিম্পল ওষুধ, দিনে একবার খেতে হয় এবং খুব সস্তা ওষুধ, যদি হাইপোথাইরয়েডিজম হয় এটা দিয়েই কিন্তু উনি স্বাভাবিক জীবনযাপন, বুদ্ধিবৃত্তিক, শারীরিক সকল কিছু স্বাভাবিক অবস্থাতে উনি আজীবন এটিকে বজায় রাখতে পারে। যার গলা ফুলেছে, বিশেষ করে বয়সন্ধিকালে হোক, যে কোনো সময় হোক, গলা ফোলা রোগী অবশ্যই টেস্ট করতে হবে। কিন্তু একটা জিনিস সতর্ক হতে হবে, কারো কারো গলা হয়তো সামান্য ফুলেছে, উনি ব্যাপারটাকে পাত্তা দিচ্ছে না, এদের কিন্তু কারো কারো থাইরয়েডের ক্যান্সার থাকতে পারে। এই ক্যান্সারটা একটি ভালো দিক, একটা খারাপ দিক হলো। ভালো দিক হলো এটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে না। অনেক ক্যান্সার, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার, এগুলো কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। তারপরে যখন ডায়াগনোসিস হয় তখন ডাক্তার হয়তো বলছে যে আপনার জন্য বেশি কিছু করার সুযোগ নেই। কিন্তু এই থাইরয়েডের ক্যান্সার গুলো খুব দ্রুত ছড়ায় পড়ে না,
সেজন্য লক্ষণও দেখা যায় কম, রুগী অনেক পরে যায়, তারপরে চিকিৎসা। যদি দ্রুত লক্ষণ দেখা দিত তাহলে কিন্তু দ্রুতই রোগীটি শনাক্তকৃত হতেন এবং চিকিৎসা শুরু হতো। তবুও একবার থাইরয়েডের গ্রন্থি যদি কোনো স্বাভাবিকতা দেখা যায় তাহলে টেস্ট করে নিতে হবে। টেস্ট সাপেক্ষে চিকিৎসক ওনাকে বলবে যে আপনার পরবর্তী চিকিৎসা বা ফলো এভাবে হতে পারে। জি, আরো একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে ফোনে? নাম বলে প্রশ্ন করুন। যে আমি সফিরউদ্দিন একলু কিশোরগঞ্জ থেকে বলছি। বলুন। আমি টিকার 2টি ডোজ নিয়েছি, আমি ইনশাল্লাহ সুস্থ আছি এবং পরবর্তী সময়ে যাতে ব্ল্যাক ফাঙ্গাস আমাকে আক্রমণ করতে না পারে কি কি খাদ্য পরিহার করতে হবে এবং কি কি খাদ্য গ্রহণ করতে হবে কাইন্ডলি যদি বলেন। আপনি কি করোনা আক্রান্ত হয়েছিলেন? জি না হয়নি ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক। তার মানে বোঝাই যাচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাসটা আমাদের দেশের মানুষের মধ্যেও বেশ একটা আশঙ্কা তৈরি করেছে। না, এটা কিন্তু খুব বাস্তবিক। কারণ হলো এখন যে যারা আক্রান্ত হচ্ছেন, যাদের অনেকেই ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিয়ে আক্রান্ত হচ্ছেন এবং এই ব্ল্যাক ফাঙ্গাসের রোগীরা কিন্তু ইন্ডিয়াতে বেশি সংখ্যক পাওয়া গিয়েছে। সুতরাং সঙ্গত কারণে আমি যেটা বলি, খারাপ ভাবে না নিয়ে মানুষ সচেতন হোক, সেটা জানানোটা জরুরি। কিন্তু ওনার জন্য আশ্বস্তের কারণ হলো উনি কিন্তু টিকা নিয়ে ফেলেছেন, এখন কিন্তু আর আপাতত ওনার ক্ষেত্রে বিশেষ ঝুঁকি নেই। যাদের বাকি যে 3টা অবস্থা বললাম, ডায়াবেটিস আছে, কন্ট্রোল ভালো নয়, যারা স্টেরয়েড পাচ্ছেন এখন তারা, এবং HIV AIDS এর রোগী, এরা বাদে বাচ্চাদের ক্ষেত্রে ঝুঁকি খুব কম। আবার উনি তো এখন রোগীও নয়, আশা করি টিকা নিয়ে ফেলেছেন, ওনার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে গেছে। তাহলে আপনি ব্যক্তিগতভাবে খুব আপাতত নিরাপদে আছেন, এটা ভাবতে পারছেন। মানে করোনা আক্রান্ত না হলে আসলে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হওয়ার কথা বলছি। এখন পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে সেই খাবারগুলো শুধু উনার নয়, সকলের জন্য সবসময়ই ভালো। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, ভিটামিন ই, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, এগুলো খাওয়া ভালো। তাহলে বাংলাদেশে যেটা টক জাতীয় খাবার, লেবু থেকে শুরু করে কমলা, মালটা, আপেল, আমলকি, এগুলো যদি আমরা নিয়মিত খাই, ডিম, তারপরে দুধে কিছুটা আছে, কিন্তু ভিটামিন ডির সোর্স কিন্তু বাংলাদেশে কম, সূর্যের আলো থেকে আমরা পেতে পারি, তাহলে সেগুলোর প্রতি যত্নশীল হতে হবে। জি, আরো একজন দর্শক আছেন ফোনে। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে ফোনে? নাম বলে প্রশ্ন করবেন। টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলুন দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি লালমনিরহাট ডিস্ট্রিক্ট শ্রীরামপুর ইউনিয়ন থেকে বলছিলাম। আমি ইব্রাহিম খলিল ভেরিয়া। আমার বয়স হচ্ছে 58 বছর। আমি 20 বছর যাবত ডায়াবেটিসের রোগী। আমি করোনার টিকা নিয়েছি, কিন্তু হঠাৎ করে আমি 1 বছরের কোনো চেক আপ করতে পারতেছি না, শুধু বাড়িতে মেশিন দিয়ে টেস্ট করে দেখতেছি যে আমার ডায়াবেটিস 8, 9, 12 এরকম হচ্ছে। কিন্তু গতকাল রাতে হঠাৎ করে আমার 2 পায়ের রক টেনে ধরছে, যে 10 মিনিট 15 মিনিট পরে পাগুলো সোজা করতে পারছে, মনে হচ্ছে না পাগুলো অবশ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থায় পড়ে আছে আজকে। ডাক্তার তো দেখাতে পারেন। এই মুহূর্তে আমার করণীয় কি, এটাই জানতে চাইছিলাম। আপনি ওষুধ কি খাচ্ছেন ডায়াবেটিসের জন্য? আমি ডায়াবেটিস গ্যালভাসমেট খাই 2টা, এম্পারটেন খাই 1টা, আর রসুবাটেন 1টা, আর ইনসুলিন দেই 2টা, মানে আর ইনসুলিন দেই 2টা। কিরকম ইনসুলিন কতটুকু করে নেন? সকাল সন্ধ্যায়। কতটুকু নেন? সকালে কত, রাতে কত? ইনসুলিন এক টাইম দেই 20 আর এক টাইম দেই 30। সকালে 20 আর রাত্রে দেই 20। বুঝতে পেরেছি, এখন একটু মন দিয়ে আসুন। আপনি কিন্তু আসলে আদর্শ চিকিৎসা পদ্ধতিতে ছিলেন, কিন্তু এটাকে ডায়াবেটিসের সকল রোগীর টাইম টু টাইম ওষুধ অ্যাডজাস্ট করতে হবে, আপনার ক্ষেত্রেও সেটা করতে হবে। আপনি এখনই যে কাজটা করবেন সেটা হলো যে গ্যালভাস্টো ঠিকই আছে, আর এম্পাদের 10 থাকেন, এটাকে 25 করেন, আর ইনসুলিন সকালে 2, রাতে 2 বাড়িয়ে দেন, তাহলে আরেকটু উন্নতি হবে। কিন্তু এটা দিয়ে যে পুরোপুরি ঠিক হবে সেটা এখন বলা মুশকিল। আরেকদিন আপনি 6 বার মাত্র ঘুম থেকে উঠে নাস্তার 2 ঘন্টা পরে, দুপুরে খাবার আগে 2 ঘন্টা পরে, রাতে খাবার আগে 2 ঘন্টা পরে, এটা দেখে আপনি আপনার কাছাকাছি কোনো একজন ডায়াবেটিসের ডাক্তার দেখিয়ে ওষুধ সমন্বয় করে নেবেন। আর পায়ে যে সমস্যাটা হয়েছে, ডায়াবেটিসের রোগীর অন্য মানুষের চেয়ে ডায়াবেটিস নিউরোপ্যাথি যেটা হয় সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওনার যেহেতু অনেকদিনের ডায়াবেটিস, ওনার ক্ষেত্রেও বেশি, একই সাথে ভিটামিন ডি এগুলোর ঘাটতি থাকার সম্ভাবনা বেশি। তো এগুলো আসলে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, না করে কিন্তু এখান থেকে বলা মুশকিল, আমি অনুমান করতে পারতেছি। তো আপনি একজন ডাক্তার দেখালে উনি কিন্তু আপনাকে পুরোপুরি নিশ্চিত হয়ে চিকিৎসা পদ্ধতি ঠিক করে দেবে এবং আপনি আশা করি ভালো থাকতে পারবেন।
জি দর্শক, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। ডাক্তার শাহজাহান সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে দর্শকদের প্রশ্নের উত্তর, বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানের সময় একেবারে শেষ, আরও অনেক প্রশ্ন ছিল, দর্শকদেরও প্রশ্ন ছিল অনেক, কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে প্রশ্নের উত্তরগুলো নিতে পারলাম না। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনার সাথে যুক্ত হতে পারবো এবং সেদিন নিশ্চয়ই আরও কিছু প্রশ্নের উত্তর এবং গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি আমাদেরকে দেবেন। ভালো থাকবেন নিশ্চয়ই। সকলকে শুভেচ্ছা। দর্শক, করোনা হেল্পলাইন অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আবারও জানিয়ে রাখি, অনুষ্ঠানটি প্রতি সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টায় সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।